সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া এক ঐতিহাসিক শীর্ষ সম্মেলন থেকে ত্রিপক্ষীয় অংশীদারিত্বের নতুন যুগে প্রবেশের কথা ঘোষণা করেছে। পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা। এদিকে এই শীর্ষ সম্মেলনকে ঘিরে সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া ও চীন। সম্মেলনের একদিন আগে পূর্ব চীন সাগর ও জাপান সাগরে দুই দেশের নৌবাহিনী যৌথ মহড়া চালিয়েছে। এই মহড়াকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। ওই এলাকায় রাশিয়ার নজরদারি উড়োজাহাজকে তাড়া করতে যুদ্ধবিমানও উড়িয়েছে দেশটি। শুক্রবার ওয়াশিংটনের কাছে মার্কিন প্রেসিডেন্টের অবকাশ নিবাস হিসেবে পরিচিত ক্যাম্প ডেভিডের এই সম্মেলন ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সম্মেলনের পর নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, আমরা আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং ইন্দো প্যাসিফিক অংশীদারিত্বকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিবৃতিতে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের বিপজ্জনক ও আক্রমণাত্মক আচরণ এবং পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির নিন্দা জানানো হয়। কিশিদা ও ইউনকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে বাইডেন জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার কঠিন ইস্যুগুলোর সমাধান করার জন্য দুই দেশের নেতাদের প্রশংসা করেন। সম্মেলনকে ঘিরে ডেস্ট্রয়ার সহ চীনের 6টি জাহাজ, একাধিক ডেস্ট্রয়ার সহ রাশিয়ার 5টি জাহাজ জাপানের ওয়াকিনাওয়া ও মিয়াকো দ্বীপের ভেতর দিয়ে বৃহস্পতিবার পূর্ব চীন সাগরের দিকে অগ্রসর হয় বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রথম রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজ একসঙ্গে বিশেষ এই জলসীমা দিয়ে চলাচল করল। অবশ্য এসব জাহাজ জাপানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ মহড়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, বর্তমানে কয়েকটি জাহাজের একটি বহর পূর্ব চীন সাগরের জলসীমায় রয়েছে। চীন ও রাশিয়ার নাবিকেরা সাবমেরিন বিরোধী ও শত্রুর বিমান হামলা প্রতিহত করার মহড়া দিয়েছেন। তারা সমুদ্রে উদ্ধার প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধ জাহাজের ডেকে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণের অনুশীলনও করেছেন। রয়টার্স বলছে, যৌথ মহড়া চলাকালে পশ্চিমা স্বার্থ রক্ষাকারী নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা দেশটির রুশপন্থী সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোয়াস। এমনকি কোন দিন দেশটিতে সেনা পাঠানো হবে তাও নির্ধারণ করা হয়ে গেছে। বিপুল বিরল খনিজ সমৃদ্ধ নাইজারের সম্পদ লুটের অভিযোগে পশ্চিমাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠা জনগণ এই সেনা অভ্যুত্থানের পক্ষে থাকলেও গণতন্ত্র পুনরুদ্ধারের নামে পশ্চিমাদের সমর্থনপুষ্ট ইকোয়াস এই পদক্ষেপ নিতে যাচ্ছে। রাশিয়া ও চীন অভ্যুত্থানকারীদের সহায়তা করেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। দেশটির জনগণও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে রাস্তায় স্লোগান দিচ্ছে। এই অবস্থায় নাইজারকে নতুন রুশ মার্কিন যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার ঘানার রাজধানী আক্রায় এক জরুরি বৈঠকে যোগ দেন পশ্চিমা মদতপুষ্ট ইকোয়াসের প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ নেতারা। বৈঠকে যোগ দেওয়া এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নেতারা সিদ্ধান্ত নিয়েছেন বেসামরিক প্রচেষ্টা ব্যর্থ হলে তারা সেনাবাহিনী মোতায়েন করবেন। এর মধ্যে স্ট্যান্ড বাই ফোর্সকে সক্রিয় করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইকোয়াস এখনও শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমাধান খুঁজছে। জানি ইকোয়াসের রাজনীতি, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার আবদেল ফাতাহ মুসাহ বলেছেন, ডিডে অর্থাৎ যেদিন সেনা পাঠানো হবে তার ক্ষণ নির্ধারিত হয়ে গেছে। এ বিষয়ে আমরা এরই মধ্যে ঐক্যমতে পৌঁছেছি এবং সামরিক হস্তক্ষেপ করার জন্য যা যা প্রয়োজন সে বিষয়গুলো আমরা ঝালিয়ে নিয়েছি। ইকোয়াসের 15টি দেশের মধ্যে কেপ ভার্দে এই সামরিক হস্তক্ষেপে অংশ নিচ্ছে না। এছাড়া সামরিক শাসনের অধীনে থাকা মালি, বুর্কিনা ফাসো ও গিনিও এই অভিযানে অংশ নেওয়া থেকে বিরত থাকছে বলে জানিয়েছেন জোটের এক শীর্ষ কর্মকর্তা। এরই মধ্যে নাইজারের সেনা শাসকদের পক্ষে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের অংশগ্রহণ থাকতে পারে বলে খবরে বলা হয়েছে। সৌদি আরব ও ইরান ইঙ্গিত দিয়েছে তারা আরও ঘনিষ্ঠ হতে চায়। নিরাপত্তা ও অর্থনৈতিক চুক্তি করতেও আগ্রহী তারা। জেদ্দা সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে এই ইঙ্গিত মিলেছে। সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে বলে ইরানি প্রতিনিধি দলকে উদ্ধৃত করে জানিয়েছে ইরানের প্রেস টিভি। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, তারা আন্তর্জাতিক ও আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা করেছেন। 7 বছর ধরে তিক্ত প্রতিদ্বন্দ্বিতার পর চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। তারপর এটি তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক।
বৃহস্পতিবার রিয়াদ সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেদিনই তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন। সৌদি গ্যাজেটের অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে তার দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান তার রিয়াদ সফরকে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন। দীর্ঘমেয়াদী আঞ্চলিক ইস্যুগুলো সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলে সৌদি আরবের ভূমিকাকে ইরান মূল্য দেয়। প্রিন্স ফয়সাল গত জুনে তেহরান সফর করেন। ওই সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রয়োজন হলে পারমাণবিক অস্ত্র ভান্ডারই রাশিয়াকে নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করবে এবং মস্কো বারবার পরমাণু সংঘাতের ঝুঁকির কথা পশ্চিমা বিশ্বকে মনে করিয়ে দিয়েছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে পরমাণু সংঘাতের ঝুঁকি নিয়ে বক্তব্য দিয়ে আসছিলেন রুশ কর্মকর্তারা। ল্যাভরভের এই বক্তব্যের মাধ্যমে সেই ঝুঁকির শঙ্কা আরও জোরালো হল। রুশ পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ম্যাগাজিন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সদস্যরা যে পরিস্থিতি তৈরি করেছে তাতে সরাসরি পরমাণু সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ করা উচিত। এজন্য আমরা বারবার শত্রুদের কাছে এই সংকেত পাঠাচ্ছি। যুদ্ধ শুরুর পর ১.৫ বছরে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে $১৬,০০০ কোটি ডলারেরও বেশি সামরিক ও বেসামরিক সহায়তা দিয়েছে বলে জানান তিনি। ল্যাভরভ বলেন, অর্থের বিবেচনায় পশ্চিমা বিশ্ব জেলেনস্কি প্রশাসনকে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে $১৬,০০০ কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্রই $৭,৫০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। তিনি বলেন, পশ্চিমারা বারবার একই কথা বলছে, তারা যতদিন প্রয়োজন কিয়েভকে সমর্থন দিয়ে যাবে, কিন্তু ঐতিহাসিকভাবে এটি প্রমাণিত যুক্তরাষ্ট্রের সমর্থন তার মিত্রদের কাজে আসে না। উদাহরণ হিসেবে ল্যাভরভ দক্ষিণ ভিয়েতনাম এবং সর্বশেষ আফগানিস্তানে আশরাফ ঘানির সরকারকে দেওয়া সহায়তার কথা উল্লেখ করেন। রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ পশ্চিমা বিশ্বে কোরআন অবমাননা মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় মুসলিম বিশ্বের নেতাদের কঠোর সমালোচনা করেছেন। যেসব দেশে কোরআন অবমাননা হচ্ছে সেই দেশগুলোকে ইউক্রেন যুদ্ধ শেষে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। টেলিগ্রামে এক বিবৃতিতে কাদিরভ বলেন, ইউরোপে ইসলামের পবিত্র গ্রন্থের অবিরত অবমাননা মুসলিম বিশ্বের জন্য একটি অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে। এই সময় মুসলিম দেশগুলোর নেতারা কোথায়, কেন তারা আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে প্রকাশ্যে লঙ্ঘন করতে দিচ্ছে এবং মুসলিম ও ইসলামকে রক্ষা করার জন্য কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে না? তারা কি আল্লাহর চেয়ে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞাকে বেশি ভয় পায়? পশ্চিমের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে রমজান বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। আমরা যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করব তখন আমরা সেসব দেশে যাব যারা কুরআনকে অপবিত্র করেছে। রাশিয়ায় অনেক মুসলিম আছেন যারা এই ঘটনায় চুপ করে বসে থাকবেন না। এদিকে সুইডেনের রাজধানী স্টকহোমে ইরানি দূতাবাসের বাইরে কোরআন পোড়ানোর প্রতিবাদ করার সময় সুইডিশ পুলিশ এক নারীকে আটক করেছে। ওই নারী ইসলাম বিরোধী এক ব্যক্তির গায়ে অগ্নি নির্বাপক দিয়ে স্প্রে করেন। ভিডিওতে দেখা গেছে সালভান মমিকা নামের আলোচিত ইসলাম বিদ্বেষী শুক্রবার পুলিশের অনুমোদন নিয়ে কোরআন অবমাননার জন্য গেলে ওই নারী তার দিকে ছুটে যান। এরপর তার গায়ে সাদা পাউডার স্প্রে করেন। সাদা পোশাকের পুলিশের হস্তক্ষেপে রক্ষা পায় সালভান। পুলিশ ওই নারীর পরিচয় প্রকাশ না করে জানিয়েছে, জনশৃঙ্খলা বিঘ্ন করা এবং পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সহিংসতার সন্দেহে ওই নারীকে আটক করা হয়েছে। মোটামুটি 2 সপ্তাহ শান্ত থাকার পর শুক্রবার সহিংসতার ঘটনায় ভারতের মণিপুর রাজ্যে অন্তত 3 জন নিহত হয়েছেন। নিহতরা খ্রিস্টান অধ্যুষিত কুকি সম্প্রদায়ের। অপেক্ষাকৃতভাবে শান্তিপূর্ণ জেলা উখরুলে এই ঘটনা ঘটে। উখরুল মণিপুরের উত্তর পশ্চিমে মিয়ানমার ঘেঁষা জেলা। এতদিন সহিংসতার ঘটনা ঘটেছিল মণিপুরের কেন্দ্রে রাজধানী ইম্ফল এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব সীমান্তের জেলাগুলোতে। উখরুল মোটামুটি শান্তই ছিল। একটি নতুন অঞ্চলে সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। উখরুলের পুলিশ সুপার নিংশেম ভাসুম বলেছেন, নিহত ব্যক্তিরা গ্রাম পাহারার দায়িত্বে ছিলেন। মিয়ানমার সংলগ্ন উখরুলের যে গ্রামটিতে 3 জনকে হত্যা করা হয়েছে সেটি কুকিদের নিয়ন্ত্রণে ছিল। প্রায় শান্ত একটি জেলায় এই নতুন সহিংসতা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে বলে জানান তিনি। পুলিশ সুপার বলেন, কিছু সশস্ত্র দুষ্কৃতিকারী ভোরের দিকে প্রত্যন্ত এই গ্রামে ঢুকে গ্রাম পাহারার দায়িত্বে থাকা 3 জনকে গুলি করে হত্যা করে। সিকিউরিটি পোস্ট ঘটনাস্থলে 3 কিলোমিটার দূরে হওয়ায় ঘটনার সময় কোনো নিরাপত্তা কর্মী উপস্থিত ছিলেন না। পরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে
একটি নিরাপত্তা বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। মে মাস থেকে চলা সহিংসতায় মণিপুরে এখন পর্যন্ত ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ৬০,০০০-এর বেশি মানুষ গৃহহীন অবস্থায় উদ্বাস্তু শিবিরে রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।